আমি তো এর আগেও তোমাকে যা বলার বলেছি মা, আবার একই প্রশ্ন কেন করছো? কিন্তু আমি যে মেয়ের বাড়ির লোককে আজ আসতে বললাম তোর সাথে দেখা করাবো বলে। তুমি ওনাদের আসতে বলেছো, এবার তুমি সামলাও। হ্যাঁ, সেই সব দায় তো আমারই। ওমা, ছেলের বিয়েও দেবে, আবার কোনো ঝক্কিও পাবে না? মাকে নিয়ে সবসময় ঠাট্টা তো। একদিন তুই আমার গুরুত্ব ঠিক টের পাবি রিভু। এই তোকে আমি বলে দিয়ে গেলাম। মনে এক পাহাড় প্রমাণ অভিমান নিয়ে ছেলের ঘর থেকে বেরিয়ে আসছিলেন স্বাগতা দেবী। হঠাৎই তিনি তার কাঁধে অনুভব করলেন একটা কোমল স্পর্শ। মায়েদের কি আর নিজের সন্তানের স্পর্শ বুঝতে অসুবিধা হয়? তাই স্বাগতা দেবীও বুঝতে পেরেছিলেন এই ছোঁয়া তার একমাত্র পুত্র সন্তান ঋষভ রায় চৌধুরীর। ওমা মা, আজ আমার ইন্টারভিউয়ের দিন, আর তুমি আমাকে আশীর্বাদ না করেই চলে যাচ্ছ? আমাদের দিকে তোর কি লক্ষ্য আছে আদৌ? নেই বলছো? নেই তো। তোর বাবা তোকে এত করে বারণ করছে এইসব চাকরি বাকরির জন্য, তাও তোকে ওনার অবাধ্য হতেই হবে। অন্যের চাকরগিরি করার এত শখ কেন তোর? তাহলে তুমি কি চাও মা, আমি ইঞ্জিনিয়ার হয়ে সোনার ভরি মাপি? সে কথা আমি বলিনি রিভু, কিন্তু আমাদের পূর্বপুরুষের এই সোনার ব্যবসা। তুই এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী, আর তুই কিনা এই ব্যবসার দায়িত্ব নিতে চাইছিস না? তোর আমাদের পরিবারের প্রতি নৈতিক কিছু দায়িত্ব তো রয়েছে, নাকি সেগুলো আমাদের মতোই অবহেলা করবি? ঋষভ নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে উত্তর দেয়। মা, তোমরা আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ালে, আমিও পড়াশোনা করে পরিশ্রম করে যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছি। আর এখন তোমরা বলছো আমার এত বছরের পরিশ্রম, অধ্যাবসায় সব কিছু জলাঞ্জলি দিয়ে আমার রেজাল্ট, সার্টিফিকেট সব তালাবন্দি করে সোনার দোকানে বসতে? যাই হোক, আমাকে এবার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। তবে আমি আশা রাখি তোমরা আমাকে ঠিক কখনো না কখনো তো বুঝবে। আসি। স্বাগতা দেবীকে পাশ কাটিয়ে সামনের সিঁড়ি দিয়ে তত্তর করে নিচে নেমে আসে ঋষভ। ড্রয়িং রুমে এক কাপ চা নিয়ে বসেছিলেন ঋষভের বাবা ঋতজ্যোতি রায়চৌধুরী। তবে তিনি ঋষভের বাবার থেকে অনেক বেশি পরিচিত রায়চৌধুরী জুয়েলার্সের কর্ণধার হিসাবে। বাবার সাথে কোনোদিনই খুব বিশেষ বনিবনা নেই ঋষভের, তাই অহেতুক ভনিতা না করে বাবাকে কিছু না জানিয়েই সে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যের পথে। পারিবারিক ব্যবসায় অর্জিত অর্থে লালিত্য না দেখালেও ঋষভের পক্ষে ভিড় বাসে ঠেলাঠেলি করে যাওয়াও সম্ভবপর নয়। অন্যদিকে রোজই টুকটাক বৃষ্টি পড়লেও গরমটা কিছুতেই কমছে না। তাই এদিক সেদিক না ভেবে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ঋষভ একটা ক্যাব বুক করে নেয়। যেতে হবে তাকে বেশ অনেকটাই দূর, কসবা থেকে সল্টলেক সেক্টর 2। সময়ও ছুটছে চিতাবাঘের মতো। মিনিট 5 পরে ক্যাব এলে তাতে উঠে বসে ঋষভ। গাড়ি চলতে শুরু করলে সে ফোন করে তার খুব চেনা পরিচিত এক ভদ্রলোককে, যাকে শুধু ঋষভ নয় আপনারাও চেনেন যদি একটু ভেবে দেখেন। হ্যালো সজলদা, ঋষভ বলছি। আরে ঋষভ, বলো বলো, কি খবর তোমার? সব ঠিকঠাক? আমার খবর আর কি, আমার খবর তো তোমার ওপরই নির্ভর করছে সজলদা। তো তুমি শিওর তো আজ এই চাকরিটা আমার হয়ে যাবে? ঋষভ, তুমি বড্ড স্ট্রেস নাও। তোমার এত ভালো রেজাল্ট, নিশ্চয়ই হয়ে যাবে। আর এটা যদি না হয়, আমি অন্য একটা কোম্পানিতে ব্যবস্থা করে দেবো। ওখানে অমিত আছে, আমার ভাইয়ের মতো, দারুণ মাথা, ভীষণ ট্যালেন্টেড। এই তো আগের বছর বিয়ে করেছে। সজলদা সজলদা, অমিতের পাঠ পরে পড়বো, তুমি আপাতত এই ঋষভকে নিয়ে ভাবো। আমি তো ভাবছি, কিন্তু তুমি বড্ড বেশি ভাবছো। আচ্ছা, একটা কথা বলো ঋষভ, তোমার বাড়ির আর্থিক অবস্থা এত ভালো, তাও তোমার চাকরির এত তাড়া কিসের? পাগলা কুকুর পিছনে লাগলেও মানুষ এত তাড়াহুড়ো করে না।
বিয়ের তারা সজলদা, বিয়ের তারা। সে কি, রয় চৌধুরী জুয়েলার্সের পরবর্তী মালিক 30,000 টাকা বেতন চাকরি না পেলে মেয়ে বিয়ে করবে না? কি বলছো হে? এটাই তো ভুল। মা বলেছে আজ চাকরি না পেলে মেয়ের বাড়ির সাথে দেখা করতেই হবে। মেয়ের বাড়ি তো রাজি, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না সজলদা। তাই এই চাকরিটা আমার মরণ বাঁচনের লড়াই। বড্ড জটিল কেস। এই অমিতটাও তোমার মতোই ছিল। যাই হোক ভাই, চিন্তা করো না, সব ভালো হবে। আমার একটা মিটিং আছে, এখন আমি রাখছি, পরে কথা বলবো। অল দ্য বেস্ট। ঋষভের গাড়ি এসে থামে তার গন্তব্যে, সল্টলেক সেক্টর 2। কলকাতার সমস্ত অলিগলি সবসময় ব্যস্ত থাকলেও অফিস পাড়ার ব্যাপারই কিছু আলাদা। ঋষভ তার জীবনে এমনই একটা পরিবেশ তো চায়। ব্যস্ত রাস্তা, কাঁচের ঝা চকচকে বহুতল অফিস। একটা বড় শ্বাস নিয়ে ঋষভ চলে যায় তার অফিসের পথে। যদিও এখনো সবটা ধোঁয়াশা আছে, তবে ঋষভের বিশ্বাস আছে নিজের প্রতি। নিজের কুঁচকে যাওয়া নীল রঙের জামাটা ঠিক করে হাত দিয়ে চুলটা পরিপাটি করে নিয়ে কাঁচের দরজা ঠেলে সে অফিস চত্বরের ভিতরে ঢোকে। সামনের রিসেপশনে দুজনকে বসে থাকতে দেখে ঋষভ সেদিকেই পা বাড়ায়। হ্যালো, গুড মর্নিং। আমি গত সোমবার প্রজেক্ট ডিভিশন সেক্টরের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। গতকাল ফোন করে আমায় আজ আসতে বলা হয়েছিল। মে আই নো ইউর নেম প্লিজ স্যার? ঋষভ রায়চৌধুরী। হ্যাঁ স্যার, আমরাই গতকাল আপনাকে ফোন করেছিলাম। স্যার, আপনার রিজিউমে আমরা দেখেছি। আমরা যে পোস্টের জন্য এমপ্লয়ি চাইছি, আপনি তার জন্য এলিজিবল। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে। কি সমস্যা? আসলে দুটো রিজিউমে নিয়ে আমরা একটু কনফিউজড ছিলাম, কিন্তু সব বিবেচনা করে আমরা শ্রীনিকা গাঙ্গুলিকে এই পোস্টের জন্য সিলেক্ট করি। মানে সিলেকশন যখন হয়ে গেছে তাহলে আমাকে এখানে ডেকেছেন কেন? আমাকে নিয়ে মজা করার জন্য? আপনি প্লিজ হাইপার হবেন না মিস্টার রায়চৌধুরী। আপনাকে এখানে ডাকা হয়েছে কারণ চাকরির কনফার্মেশনের জন্য যখন শ্রীনিকা গাঙ্গুলিকে কোম্পানি থেকে ফোন করা হয় তখন ওনাকে ফোনে পাওয়া যায়নি। ইনফ্যাক্ট গত 3 দিনে উনি আমাদের সাথে কোনো রকম যোগাযোগও করেননি। তাই উনি যদি আজ 11টার মধ্যে না আসেন তাহলে ওই পোস্টটা আপনার। আর 5টা মিনিট অপেক্ষা করে যান। 5টা মিনিট যে এতটা লম্বা হতে পারে সেদিন অফিসের সোফায় বসে তার টের পেয়েছিল ঋষভ। ঘড়ির কাঁটার টিকটিক শব্দটাও প্রকট হয়ে উঠছিল। যত মিনিটের কাঁটা কমছিল ততই ব্যস্তানুপাতে ঋষভের হৃদস্পন্দন বৃদ্ধি পাচ্ছিল। আর 2 মিনিট, আর 1 মিনিট, আর 30 সেকেন্ড, আর 20 সেকেন্ড, আর মাত্র 10 সেকেন্ড। ঋষভ মনে মনে উত্তেজিত হয়ে উঠেছিল। এবার এই চাকরিটা তারই, তাকে আর কেউ বিয়ের জন্য তাড়া দেবে না। হ্যাঁ, বাবা হয়তো আরেকটু রেগে যাবেন, সারাদিনে যে দুটো কথা বলেন সেটাও হয়তো বলবেন না, কিন্তু তার মা নিশ্চয়ই খুশি হবে। হ্যালো ম্যাম, আমি শ্রীনিকা গাঙ্গুলি। ঋষভের সুখস্মৃতিতে এক গামলা জল ঢেলে তাকে কঠোর বাস্তবে ফিরিয়ে নিয়ে আসে সেই মহিলা কণ্ঠস্বরটি। সে চোখ খুলে দেখে একটি ছিপছিপে চেহারার লম্বা করে মেয়ে রিসেপশনে এসে দাঁড়িয়েছে। মেয়েটিকে না চিনলেও নামটা সে খুব ভালোভাবে চেনে। যে নাম ধরে ঋষভ এতক্ষণ মালা জপছিল সেই নামেরই অধিকারিণী এই মেয়েটি। ম্যাম, আপনি বলেছিলেন 11টা বেজে গেলে এই চাকরিটা আমার। আপনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মেল করুন। সরি স্যার, আপনাকে তো বলেছিলাম। বলেছিলেন মানে? এইভাবে যে কেউ চলে আসবে আর সে চাকরি পেয়ে যাবে? মানে কোনো প্রোটোকল নেই আপনাদের কোম্পানিতে? এবার মুখ খুলল মেয়েটি। যে কেউ মানে? আপনিও ইন্টারভিউ ক্র্যাক করে এই জায়গায় এসেছেন, আমিও কিন্তু তাই। কোনো সোর্স খাটিয়ে আমি এখানে আসিনি। আপনার সাথে আমি কথা বলতেই চাই না। এই যে ম্যাম,
উনি এতদিন ধরে আপনাদের সাথে যোগাযোগ করেননি, আজ হঠাৎ 11টা বাজার 10 সেকেন্ড আগে এসে চাকরিটা নিয়ে নিচ্ছেন। কি গ্যারেন্টি আছে যে উনি আপনাদের কোম্পানিতে যথাযথ সার্ভিস দেবেন? ঋষভের কথা শুনে ভ্রু কুঁচকায় রিসেপশনিস্টটি। অর্থাৎ ওনার মনেও কিছু একটা সন্দেহের দানা বাঁধতে সক্ষম হয়েছে ঋষভ। এই বিষয়টা কিন্তু নজর এড়ায়নি শ্রীনিকারও। সে মরিয়া হয়ে ঋষভের হাত টেনে নিয়ে যায় একটু কোণে। মেয়েটিকে দেখতে নিছকই খারাপ নয়, তবে বেশ সুন্দরী, কিন্তু চোখে জল, ফর্সা নাক টমেটোর মতো লাল হয়ে উঠেছে। ঋষভের বুকটা ছাপ করে উঠল। প্লিজ এই চাকরিটা আমাকে করতে দিন, আমার খুব দরকারি চাকরিটা, প্লিজ। এই চাকরিটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আমি আপনার সামনে হাত জোড় করছি, দেখুন আমি আপনার সামনে হাত জোড় করছি, কারণ এই চাকরিটা আমার সত্যি ভীষণ 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 দরকার। আপনি তো অন্য কোথাও চাকরি পেয়ে যাবেন, আপনার তো রেকর্ডও খুব ভালো শুনলাম, কিন্তু এই চাকরিটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্লিজ আমার এই ক্ষতিটা করবেন না, প্লিজ। শ্রীনিকার ওই অসহায় মুখ দেখে কেন জানি না মায়া হলো ঋষভের। ঈশ্বরের কৃপায় আর্থিক সামর্থ্য তো তাদের ভালোই, হয়তো মেয়েটির সেদিক থেকে কোনো সমস্যা রয়েছে। ঋষভ শ্রীনিকাকে কিছু না বলে রিসেপশনে এসে বলে, ম্যাম, আই থিঙ্ক শি ইজ মোর ডিজার্ভিং দ্যান মি, থ্যাংক ইউ। ঋষভ অফিস থেকে বেরিয়ে সামনের একটা চায়ের দোকানের বেঞ্চে গিয়ে বসে। তার মনটা উদাস হলো, এইটুকু প্রশান্তি ছিল যে সে কাউকে সাহায্য করতে পেরেছে। দেখ তো মহৎ কাজ, সেই সাথে সে একটু পুণ্য না হয় অর্জন করলো। পকেটের ভেতরে কেঁপে উঠল ঋষভের ফোন। সজলদা ফোন করছে। কিরে, কি হলো? কিছু বললি না তো? ঋষভ সংক্ষেপে সবটা জানায় সজলদাকে। আরে আজকালকার দিনে এমন স্যাক্রিফাইস কেউ করে? কি নাম মেয়েটির? কি একটা বেশ নাম, ওই শ্রীনিকা গোস্বামী না শ্রীনিকা গাঙ্গুলি। কি শ্রীনিকা গাঙ্গুলি? আরে তুই চিনিস শ্রীনিকা গাঙ্গুলিকে? ও গরিব ঘরের মেয়ে, অসহায়। তোকে কে বললো? ওর মা বাবার নাম শুনলে তুই অসহায়ের মতো ওখানে পড়ে থাকবি। ও, আপনি এখানে মশাই? পিছন ফেরে ঋষভ। শ্রীনিকা হাসি হাসি মুখে দাঁড়িয়ে আছে। সজলদা, ফোনটা একটু রাখো, আমি পরে কথা বলছি। ফোনটা কেটে পকেটে ঢুকিয়ে নেয় ঋষভ। আপনি কে বলুন তো? আপনাকে দেখে তো মনে হয় না আপনার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। এক কাপ চা খাওয়ান। কি? আমি কেন চা খাওয়াবো? মামার বাড়ি নাকি? আপনি তো মশাই খুব কিপটে। চাকরি আপনি পেয়েছেন, তাই চাটাও আপনি খাওয়াবেন। দাদু, দুটো চা, আর টাকা এই ম্যাডাম দেবেন। বাহ, কি উচ্চ শিক্ষা আপনার। হ্যাঁ, আপনার উচ্চশিক্ষাও তো আমার দেখা হয়ে গেছে। মিথ্যে বলে তো চাকরিটা নিলেন। আমি আমি মিথ্যে বলেছি? কখন? আর আপনি যে ওখানে কাঠি করছিলেন তার বেলা? মিথ্যে বলেননি। এই যে বললেন চাকরিটা আপনার দরকার, আর্থিক সমস্যা না থাকলে কিসের এত প্রয়োজনীয়তা আপনার? স্টিরিওটাইপ। না মশাই, টাকা পয়সার সমস্যাই তো আর একমাত্র কারণ হতে পারে না, তাই না? আপনাকে দেখেও তো মনে হয় না আপনার এত খেটে খুঁটে চাকরি করার দরকার আছে। তাহলে আপনি এবার তো হেদিয়ে পড়ছিলেন কেন এই একটা পোস্টের জন্য? বিয়ে করতে চাই না বলে। এই যে আপনি যে ক্ষতিটা আমার করলেন, তাতে কি হবে জানেন? এই সামনের রবিবার আমাকে পাত্রীপক্ষের সাথে দেখা করতে হবে। সেম কেস। আমিও এই একই কারণে এই চাকরিটার জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। বিশ্বাস করুন, এই রবিবার আমাকেও ছেলের বাড়ি যেতে হবে, জোর করে নিয়ে যাচ্ছে। তবে আমি শুনেছি ছেলের বাড়ি থেকে মেয়ের চাকরি করা অ্যালাউ নাও করতে পারে, কারণ ছেলেরা বনেদি বংশ, ওই যেমন হয়। তাই চাকরির সুবাদে যদি বিয়েটা ক্যান্সেল হয়, দেখবেন এমনই বনেদি পরিবারে আপনার বিয়ে হবে। বিয়ের পরে সংসারের দায়িত্ব আর চাকরির চাপে আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন। আমার অভিশাপ রইল আপনাকে। আর হ্যাঁ, সব বনেদি পরিবার আপনার পরিকল্পনিক বনেদি পরিবারের মতো হয় না, স্টিরিওটাইপস। আরে কি ছোট লোক আপনি! ঠিক আছে, আপনিও দেখে নেবেন, আপনার চাকরি করা বউই জুটবে। আপনি বাড়ি বসে থাকবেন আর আপনার চোখের সামনে সে অফিসে যাবে। এটা আমার অভিশাপ রইল। ব্যাস, এবার আর কি,
না তো হলো চা খাওয়া আর না তো হলো টাকা পয়সার লেনদেন। একটা দমকা ঝড়ের ন্যায় তাদের জীবনে 30টা মিনিট কেটে গেল। বাড়ি ফেরে ঋষভ। বাড়ি ফিরে বিশেষ কারোর সাথে কোনো কথা বলেনি সে। কী বা হবে কথা বলে? তার মনে যে উথাল পাথালটা হচ্ছে সেটা বোঝার ক্ষমতা তার বাবা আর মায়ের নেই বলেই সে মনে করে। কিন্তু ছেলে চাই ভাবুক, মা তো মাই হয়। রাতের খাবার নিয়ে ছেলের ঘরে আসেন স্বাগতা দেবী। ঋষভের চালচলন দেখে তিনি আন্দাজ করতে পেরেছিলেন চাকরিটা তার ছেলের বোধহয় হয়নি। রিভু, রিভু, নে খাবার এনেছি তোর জন্য, খেয়ে নে। তোর প্রিয় পনিরের ডালনা হয়েছে আজ। চাকরিটা হলো না মা। যদি নিজের জন্য চাকরি হাতছাড়া হতো এতটা খারাপ লাগতো না, কিন্তু একটা মেয়ের ছল চাতুরির কাছে আমি হেরে গেলাম। জানিস রিভু, সবাই বলতো তুই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস। ছোটবেলা থেকে কোনোদিনও পরিশ্রম কি, হেরে যাওয়া কি সেটা দেখিসনি। জীবনে এই প্রথমবার তুই কারোর কাছে হারলি, তাই তোর এতটা খারাপ লাগছে। কিন্তু মেয়েটি তো তোর থেকে চাকরিটা কেড়ে নেয়নি। কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তোর থেকে ওই মেয়েটি বেশি যোগ্য। তাহলে এতে মেয়েটির দোষটি কোথায়? আমাদের কাছে, আমাদের পরিবারের কাছে তুই বেস্ট, মেধাবী, সুন্দর, সুশীল। কিন্তু সারা দুনিয়ার কাছে সেটা তো নাও হতে পারে। এটা তো তোকে মেনে নিতেই হবে। হেরে যাওয়া মানে দমে যাওয়া নয়, হেরে যাওয়া মানে আবার জেতার চেষ্টা করা। যদিও কোথাও গিয়ে দোষটা আমাদেরই। ছোট থেকেই তোকে এই শিক্ষাটা দেওয়া আমাদের উচিত ছিল। নে, অনেক কথা বলে দিলাম, এবার খেয়ে নে তো চট করে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে যে। তুমি কি করে বুঝতে পারো মা আমার মন ভালো নেই? সেই ছোট্ট থেকে দেখে আসছি, আমার মন খারাপ হলেই তুমি আমার পছন্দের খাবারটা আমার মুখের সামনে এনে হাজির করে দাও। বলতে পারিস মায়েরা ম্যাজিক জানে, আর এই ম্যাজিকটা দুজনেই করতে পারে, মা আর লাইফ পার্টনার। রবিবার মেয়ের বাড়ির সাথে দেখা করতে হবে তো? ঠিক আছে, করে নেবো। কিন্তু এই কথাটা আমাকে মানতে বলো না যে মায়ের মতো ম্যাজিক অন্য কেউ করতে পারে। স্বাগতা দেবী চাইলেই তখন ছেলের ভুল ধারণা মেটাতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। স্বাগতা দেবী মনে প্রাণে বিশ্বাস করেন আত্ম অনুভূতি দিয়ে যা উপলব্ধি করা যায় তা মৌখিক ব্যাখ্যায় ব্যক্ত করা সম্ভব নয়। আর একদিন না একদিন তার ছেলে ঠিক এই বিষয়টা বুঝতে পারবে। চোখের পলকে শুক্রবার কেটে চলে আসে রবিবার। সকাল থেকেই রায়চৌধুরী বাড়িতে তোড়জোড় চলছে। আর তা হবে নাই বা কেন? বাড়ির একমাত্র ছেলের বিয়ে বলে কথা। দুই বাড়ির সবাই রাজি। তবে যাদের বিয়ে তাদের মুখোমুখি দেখা হওয়াটা তো অবশ্যই দরকার, আর তার জন্যই এত আয়োজন। ঋতজ্যোতিবাবুও বেশ ব্যস্ত মেয়ের পরিবারকে কিভাবে আপ্যায়ন করা হবে সেই সব বিষয়। বিকেল হলো, আর মিনিট কুড়ির মধ্যে মেয়ের বাড়ি থেকে সকলে আসবে। ঋষভের এবার বিষয়টা বেশ ভালোই লাগছে, আবার সাথে ভয়ও করছে। একজন অচেনা অজানা পরিবারের সামনে নিজেকে মেলে ধরা কি এতটাই সহজ? নাকি ঋষভই একটু বেশি ভাবছে? আচ্ছা, মেয়েটার অস্বস্তি হবে না নিজের পরিবার ছেড়ে একজন সম্পূর্ণ অচেনা একজনের সাথে নিজের সারাটা জীবন কাটাতে? আচ্ছা, মেয়েটাকে কেমন দেখতে হতে পারে? সে কি ফর্সা হবে না শ্যামলা বর্ণের? সে কি তার মতোই লম্বা হবে? আচ্ছা, মেয়েটির কি ঘন কালো চুল হবে তার মায়ের মতো? আচ্ছা, তার কি ঋষভকে পছন্দ হবে? মাথা ঘেঁটে যাচ্ছে ঋষভের। এসব প্রেম ভালোবাসায় তার অভিজ্ঞতা শূন্য। কলেজ জীবনে একবার প্রেম করেছিল, তবে সেটাকে কতটা প্রেম বলা যায় সেটাও একটা বড় প্রশ্ন। এসব ভাবতে ভাবতে তার ঘরের বাইরে থেকে সে শুনতে পায় দুটো গাড়ি ঢুকছে। বুঝতে বাকি রইল না ইতিমধ্যে মেয়ের বাড়ির লোক এসে হাজির হয়েছে তাদের বাড়িতে।
স্বাগতা দেবী ছেলেকে এসে জানান, এই রিভু, মেয়ের বাড়ি থেকে লোক এসেছে, তুই নিচে নেমে আয়। সে নয় যাচ্ছি, কিন্তু তুমি সব বললে, মেয়ের বাড়ির কোনো ডিটেলসই তো বললে না। কিছু জিজ্ঞেস করলে তো আমি ভেপা জায়গা খেয়ে যাবো। ওহ, দেখেছিস কি কাণ্ড! হ্যাঁ, সাত্তকী গাঙ্গুলি ও অম্বিকা গাঙ্গুলির একমাত্র মেয়ে। সাত্তকী গাঙ্গুলি মানে ওই যিনি অরণ্যের জোড়া খুনের গল্পের বইটা লিখেছেন? আচ্ছা, ওনার স্ত্রী ক্লাসিক্যাল ড্যান্সার, তাই না? টিভিতে এক দুবার দেখেছি ওনাকে। হ্যাঁ, উনি মানে ওনারাই, ওনাদের একমাত্র মেয়ে শ্রীনিকা গাঙ্গুলির সাথে তোর বিয়ের কথা চলছে। শ্রীনিকা গাঙ্গুলির নাম শুনে মেঘলা আকাশে চাঁদ দেখার অবস্থা হয়ে যাবে ঋষভের। অত্যন্ত উত্তেজিত হয়ে সে বলে ওঠে, শ্রীনিকা গাঙ্গুলি? আচ্ছা, মেয়েটা কি চাকরি করে? হ্যাঁ, এই তো জয়েন করেছে 2 দিন হলো। হ্যাঁ, যাই। এই শোন, নিচে আমাকে ডাকছে, তোর যা জানার মেয়ের থেকে জেনে নিস। আমি এখন এলাম, আর তুইও আয়। তাড়াহুড়োর মধ্যে স্বাগতা দেবী নিচে নেমে এলেও ঋষভের মাথায় তখন চলছিল একটা জব্বর ফন্দি। মায়ের পিছু পিছু ঋষভও নিচে আসে। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে দেখে সাত্তকী গাঙ্গুলি ও অম্বিকা গাঙ্গুলি এসেছেন, এবং ওনাদের মাঝে যে মেয়েটি জড়সড় হয়ে বসে আছে তার সাথে তো ঋষভের আগে থেকেই আলাপ। স্বাগতা দেবী পরিচয় পর্ব শুরু করলে ঋষভ একজন একজন করে সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। ঋষভের এই ঋজু স্বভাব নজর কাড়ে স্বাগতা দেবী এবং ঋতজ্যোতি বাবুরও। আচমকা ছেলেরা তো তিলখোলা আচরণ। তবে মা বাবা যাই ভাবুক, ছেলের মাথায় তো তখন চলছে অন্য পরিকল্পনা। ঋষভের মা এগিয়ে এলেন পাত্র পাত্রীর সাথে আলাপ করিয়ে দেওয়ার জন্য। রিভু, এই হচ্ছে তোমার পাত্রী শ্রীনিকা গাঙ্গুলি, আর শ্রীনিকা এই হচ্ছে আমার একমাত্র ছেলে ঋষভ রায়চৌধুরী। নমস্কার। পুরো কথাটাও শেষ করতে পারল না শ্রীনিকা। ভূত দেখার মতো চমকে ওঠে সে, বলে ওঠে, আরে কি আশ্চর্য, যেখানে যাচ্ছি একই মুখ দেখতে পাচ্ছি। মেয়েকে উতলা হতে দেখে সাত্তকী বাবু বলে উঠলেন, তুমি বা এত উত্তেজিত হয়ে পড়ছো কেন? ঋষভ কি তোমার পূর্ব পরিচিত? না না, আমি কি করে চিনবো? আমি চিনি না এনাকে, চিনি না। পরিস্থিতি সামাল দিতে এবার এগিয়ে এলেন স্বাগতা দেবী। বলি কি দাদা, এখনকার দিনের ছেলে মেয়ে তো, আমরা 2 পরিবার কথা বলে নিল, ওদের দুজনের কথা বলে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। যতই হোক, ওরাই কিন্তু একসাথে বাকি জীবনটা কাটাবে। অবশ্যই মিসেস চৌধুরী। আর ঋষভ, তোমার যদি স্ত্রীর থেকে কিছু জানার থাকে তুমি জিজ্ঞেস করতেই পারো। এবার একটু নড়ে চড়ে বসল ঋষভ। তার দৃষ্টি ছিল মহাভারতের শকুনি মামার মতো। দাবার মুশকিল চালের ন্যায় সে প্রশ্নের তীরে বিদ্ধ করল শ্রীনিকাকে। তা আপনি কি করেন? মানে নাচ গান বা লেখালেখি? আপনার বাবা সাহিত্যিক, মা নৃত্যশিল্পী। ঋষভের চালটা ঠিক ধরতে পারছিল না শ্রীনিকা। নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে সে জবাব দেয়, বাড়িতে নাচ গানের চল থাকায় সবই শিখেছি, কিন্তু প্রফেশনাল নই। ঋষভ শ্রীনিকার দৃষ্টি দেখে বুঝতে পারে ঘরে কেউ না থাকলে ঋষভ আজ নিশ্চিত খুন হতে পারত, কিন্তু তাও সে থামল না। ও, শিখতে হয় শিখেছেন। চাকরি বাকরি করেন? চাকরি করি, বাকরির সাথে আমি ঠিক পরিচিত নই। এখানেই তো সমস্যা আঙ্কেল। আমি চাই না আমার স্ত্রী চাকরি করুক। আসলে আমাদের বাড়িতেও তো কিছু নিয়ম। আমরা কি একটু আলাদা কথা বলতে পারি? মানে যদি তোমরা সকলে পারমিশন দাও তো। শ্রীনিকার চোখে ঋষভের প্রতি রাগ জ্বলজ্বল করছিল। শুধু তাই নয়, ঋষভ এটাও আঁচ করতে পারেনি তার বলা এসব কথার জন্য তার মা ও বাবা ইতিমধ্যে অস্বস্তিতে ভুগছেন। আর বিশেষ কথা না বাড়িয়ে নিজের ঘরে শ্রীনিকাকে নিয়ে আসে ঋষভ।
এই যে নিজেকে কি ভাবেন বলুন তো আপনি? জানেন আপনার এই কথাগুলো বলার জন্য আমার লাইফে ঠিক কি কি এফেক্ট পড়তে পারে? আমি ভেবে কিছু বলিনি। এবার ভাবুন, আপনার এই না ভাবার জন্য সাফার কিন্তু আমাদের দুজনকেই করতে হবে। আচ্ছা, আপনার আমাকে বিয়ে করতে আপত্তিটা কোথায়? সেটা আমি আপনাকে কেন বলতে যাব? দেখুন, আমি যদি বাইরে গিয়ে বলি এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, তাহলে কিন্তু ওরা এই বছরেই আমাদের বিয়ে দিয়ে দেবে। তাতে না হবে আমার লাভ আর না আপনার। তার চেয়ে বরং একটা ডিলে আসা যাক। ডিল? ম্যাডাম, ওই একই কোম্পানিতে ভ্যাকেন্সি নিয়ে আমাকে সুযোগ করে দিতে হবে। না মানে আপনি কি উন্মাদ? এই তো ওরা নতুন লোক নিল, এত তাড়াতাড়ি কি আবার ভ্যাকেন্সি থাকে নাকি? আমি শর্ত দিয়ে দিয়েছি, দেখুন আপনি এবার কি করবেন। না হলে নিচে তো আমাদের পরিবার রাজিই আছে। এই শুনুন, আপনি বিয়ের জন্য রাজি হবেন না। আপনি ওই কোম্পানিতেই চাকরি করবেন। যদি দরকার পড়ে আমি আমার নিজের পোস্ট ছেড়ে দেবো, তাও এই বিয়েতে আপনি হ্যাঁ বলবেন না। রাগে অভিমানে ঋষভের ঘর ছেড়ে বেরিয়ে আসে শ্রীনিকা। দুই পরিবারের কথা শেষ হলে সেদিনের মতো বিয়ের কথাবার্তাও সমাপ্ত হয়। কেটে যায় 2 দিন। ঋষভের কাছে সেই মুহূর্তে ঠিক ভুলের হিসাব ছিল না। তখন তার একমাত্র লক্ষ্য ছিল শ্রীনিকাকে হারিয়ে জয়লাভ করা। হঠাৎই ঋষভের ফোনের লাইটটা জ্বলে ওঠে। একটা মেসেজ। শ্রীনিকার মেসেজ। তাতে লেখা, সন্ধ্যে 6টা করে নিউ লাভ ক্যাফেতে দেখা করুন, ইটস আর্জেন্ট। ঠিক সন্ধ্যে 6টায় ঋষভ পৌঁছে যায় নিউ লাভ ক্যাফেতে। সেখানে ইতিমধ্যেই উপস্থিত ছিল শ্রীনিকা। শ্রীনিকার মুখে একটা ব্যাপার আছে। ঋষভ চেয়েও যেন শ্রীনিকার দিক থেকে চোখ ফেরাতে পারে না। তবে ঋষভকে দেখতে পেয়ে নতুন প্রেমিকার মতো লজ্জা না পেয়ে কি খাবে না খাবে এসব জিজ্ঞাসা না করে সে সরাসরি বলে বসে, দেখুন আমি চেষ্টা করেছিলাম, আমি বহুবার চেষ্টা করেছিলাম এই চাকরিটা ছেড়ে আপনাকে সেই পোস্টটা দেওয়ার, কিন্তু আমি অলরেডি একটা নতুন প্রজেক্টে কাজ করতে শুরু করে দিয়েছি। ওরা কোনোভাবেই আমাকে 3 মাসের আগে ছাড়বে না। মন দিয়ে ঋষভ শ্রীনিকার সমস্ত কথা শোনে। নিতান্তই শ্রীনিকাকে উত্তপ্ত করার স্বার্থেই ঋষভ বলে বসে, ঠিক আছে, 3 মাসের জন্য আমিও বিয়েটা ক্যান্সেল করছি না। এমতাবস্থায় নিজের মেজাজ খুইয়ে বসে শ্রীনিকা। এই যে মিস্টার, নিজেকে কি ভাবেন বলুন তো আপনি? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? আপনি যদি বাঘা ওল হন, আমিও তাহলে বাঘা তেঁতুল। অনেক ঘোল খাইয়েছেন মশাই এই কদিন ধরে। এবার আমার কথাটা আপনি শুনে নিন। আমি আপনাকেই বিয়ে করব, আর এই চাকরিটাও করব। আটকানোর হলে আটকে নিন, চলি। কিছুক্ষণের জন্য ঋষভের জীবনে কি হলো কিছুই তার বুদ্ধিগোচর হলো না। সে এটুকুই বুঝতে পারলো সে নিজেই চক্রব্যূহ বানিয়ে নিজেই তাতে ফেঁসে গেছে। শ্রীনিকা যদি বিয়েতে রাজি হয়ে যায় তাহলে ঋষভের এগুলো টুকবে ওইগুলো টুকবে। সে ছুটল শ্রীনিকার পিছনে। বাইরে তখন প্রবল ঝড় উঠেছে। ক্যাফের বাইরে কৃষ্ণচূড়া গাছের ফুল পড়ে গোটা রাস্তার মাধুর্যটা বাড়িয়ে তুলেছে আরো কয়েক গুণ। এবার আপনারাই বলুন, এই পরিস্থিতিতে কি আর কারো ঝগড়া করতে ইচ্ছা করে? শ্রীনিকা, 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 আমার কথাটা একবার শুনুন। না, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। যা কথা হওয়ার এবার বাড়িতে হবে। আচ্ছা আচ্ছা, আই এম সরি, লেটস টক প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট। আমার কিছু চাই না, শুধু আই এম নট লিসনিং টু ইউ, গো টু হেল। শ্রী প্লিজ শোনো আমার কথাটা। শ্রীনিকা থেকে শ্রী, আপনি থেকে তুমি, জোর খাটিয়ে শ্রীনিকার হাত ধরা, ব্যাপারটা ঠিক কি হচ্ছে বলুন তো? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর যা বলার বলবে। চলো ওদিকটাও, আর একটা কথা বলবে না। কথা বলতে এসেছিলাম তো আমরা, কথা বলে তবেই বাড়ি ফিরবো। ঋষভ শ্রীনিকাকে সামনের একটা পার্কে নিয়ে আসে।
ছোটবেলা থেকে আমি জেনে এসেছি আমি যখন যেটা চাইবো সেটা আমি ঠিক পেয়ে যাব। জীবনে প্রথমবার আমি যেটা চেয়েছিলাম সেটা পেলাম না। মেয়ের কাছে হেরেছি, ছেলের কাছে হেরেছি, এটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হলো আমি হেরেছি। নিজের হারটা কোনোভাবেই আমি মেনে নিতে পারছিলাম না। তবে মা বলে অনেক সময় নিজে হেরে কাউকে জিতিয়ে দিলেও সেটা নিজের জয়ই হয়। এটা না হয় এমনই একটা জয় হোক। আর আমি বাড়ি গিয়ে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। হঠাৎ এই সেলফ রিয়েলাইজেশনের কারণ? আকাশে কালো মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। হাঁটতে হাঁটতে বলি, ঋষভ ও শ্রেণিকা তাদের শত্রুতা ভুলে সেই মুহূর্তে একে অপরের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করে। ঋষভ ছোটবেলা থেকে তার না বলা কিছু ইচ্ছে, সে কি করতে চায় কি করতে চায় না, অবলীলায় সবটা শ্রেণিকাকে বলতে থাকে। উল্টো দিকে শ্রেণিকাও ঋষভকে জানায় চাকরি পাওয়ার পরেও তাকে কিভাবে পরিবারের চাপে পড়ে বিয়ের সিদ্ধান্তে ঘাড়ঘাত করতে হয়। দুজন দুজনের কথা শুনে এটা উপলব্ধি করতে পেরেছিল তারা একই পথের পথিক। টিপটিপ বৃষ্টি পড়ছে। ঋষভ আর শ্রেণিকা গল্পের ছলে হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। এবার তারা যে যার অটো ধরে নিজের গন্তব্যে রওনা দেবে। এই কয়েক ঘন্টার মধ্যেও যে এত ভালো বন্ধুত্ব হতে পারে ভাবিনি কোনোদিন। সত্যিই তাই, অনেক উল্টোপাল্টা কথা বলেছি, রাগ করেছি, অভিশাপ দিয়েছি। প্লিজ কিছু মনে করো না কিন্তু। হ্যাঁ, আর আজকের পর থেকে হয়তো আমাদের বাড়ির লোকেদের মধ্যে অতটাও সৌহার্দ্য থাকবে না, তবে আমি কিন্তু আমার বন্ধুত্বের হাত বাড়িয়েই রেখেছি। এই যে এবার আমিও আমার বন্ধুত্বের হাত এগিয়ে দিলাম। শ্রী, আমিও তোমাকে অনেক খারাপ কথা বলেছি, মজার ছলেই হোক, কিন্তু চাপ দিয়েছি, তার জন্য সরি। হয়তো আমাদের দেখা হওয়াটা আর হবে না, তবে ফোনে যোগাযোগ রাখাই যায়, কি বলো? একদম। আচ্ছা, আমার অটো এসে গেছে। আর যাওয়ার আগে আরেকটা কথা, একটা চাকরি হয়নি বলে কিন্তু দমে যেও না, হার থেকেই জিত আসে। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর ফিউচার। বাই। শ্রেণিকা কখন অটো ধরে সেখান থেকে চলে গেছে তার ধারণাই নেই ঋষভের, কারণ সে মগ্ন একটা চিন্তায়। যে কথাটা তার মা বলেছিল সেই একই কথা শ্রেণিকাও বলল। তাহলে কি মায়ের কথাটাই ঠিক? মা ছাড়াও ম্যাজিক আরো কেউ করতে পারে? ঋষভ ও শ্রেণিকার সিদ্ধান্তে বিয়ের অনুষ্ঠান স্থগিত রাখা হয়। অন্যদিকে সময়ের সাথে সাথে ক্রমশই ঋষভ মনের প্রাণে যেন নতুন একটা আমিকে আবিষ্কার করে চলেছে। সমস্ত দম্ভ সরিয়ে রেখে সে সজলতার সাহায্য ছাড়াই চাকরির প্রস্তুতি নেয়। নিজের জড়তা সরিয়ে সে আপনা হতেই তার বাবার সাথে কথা বলে, যা গত ২৬ বছরে সে কোনোদিনও করেনি। সে মায়ের কাছে নিজের মনের কথা বলে। প্রতি রবিবার সে তাদের পারিবারিক ব্যবসার কাজেও হাত লাগায়, বন্ধুদের সাথেও দেখা করে, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে। এখন ঋষভ চাকরির পরীক্ষায় উত্তীর্ণ না হলেও আর রাগ করে না, কারণ তার এক বেস্ট ফ্রেন্ড আছে যাকে সারাদিনের রুটিন না বললে ঋষভের খাবার হজম হয় না। আর তিনি হলেন শ্রেণিকা গাঙ্গুলি। সবার অলক্ষ্যে তারা প্রতি শনিবার বিকেলে ঠিক দেখা করে, কারণ ওই একটা দিন ঋষভের কাছে এক মুঠো খোলা বাতাসের মতো। শ্রেণিকার সাথে দেখা হওয়া মানে সারা সপ্তাহের সমস্ত চিন্তা দুশ্চিন্তা দূরে সরে তার সারা শরীরে আনন্দের হিল্লোল বয়ে যাওয়া। শ্রেণিকার ছেলে মানুষই কিছু কাজে এত মজা লুকিয়ে থাকে যা ঋষভ এতগুলো বছরে অনুভব করতে পারেনি। এই যে যেমন সেদিনই। কি আশ্চর্য, এইভাবে লাফিয়ে লাফিয়ে কে হাঁটে? এবার বুঝতে পারছি কেন তোমার মা তোমাকে চাকরির জন্য অ্যালাউ করছিল না। বাধা গরু ছাড়া পেলে ঠিক আমার মতোই লাফায়। তুমি কিন্তু নিজেকে গরু বললে। তাহলে প্রত্যেকটা
কথায় খুঁত ধরবে। বাবা, কি ভাগ্যিস আমি তোমাকে বিয়ে করিনি। পরে পস্তাবে। আত্ম অহংকারী। শ্রীনিকা যখন ঋষভের চোখের দিকে তাকায় তখন ঋষভের বুকটা এমন আনচান করে কেন? শ্রীনিকার দিকে তাকালে তারা চোখ ফেরাতে ইচ্ছে করে না কেন? কি হয়েছে তার? এই ফুচকা! একদম নয়, এসব খেলে পেট খারাপ হবে। আর এসব না খেলে মন খারাপ হবে। চলো। প্রায় প্রতি শনিবারই এই একই রুটিন থাকে। ঋষভ খেতে না চাইলেও শ্রীনিকাকে সঙ্গ দিতে তাকে ঝাল ফুচকা খেতেই হবে। তবে ঋষভের ভালো লাগে যখন ঝালে শ্রীনিকার ফর্সা মুখটা লাল হয়ে ওঠে। তখন যে তাকে কি সুন্দর দেখতে লাগে তা বর্ণনাতীত। এমনভাবেই কেটে গেল বেশ কিছু মাস। ঋষভ আর সেইভাবে চাকরির চেষ্টা করে না, নিজের পারিবারিক ব্যবসা নিয়েই সে থাকে। এমনই একদিন ঋষভ ঘরে বসে গল্পের বই পড়ছিল, ঠিক তখনই তার কাছে একটা মেল আসে। সপ্তাহখানেক আগেই সে একটা এমএনসিতে ইন্টারভিউ দিয়েছিল, আর সেখানকারই মেল। ভগবান এবার তার দিকে মুখ তুলে তাকিয়েছেন। চাকরিটা ঋষভ পেয়ে গেছে। আনন্দে আত্মহারা হয়ে যায় সে। তার জীবনের সবচেয়ে খুশির খবরটা সে প্রথমেই জানায় তার বেস্ট ফ্রেন্ডকে। হ্যাঁ রিভু, আজ মিট করতে হবে সন্ধ্যে 6টা নাগাদ। আজ কেন? আজ তো শুক্রবার। প্লিজ আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে। ইজ এভরিথিং অল রাইট? তাহলে সন্ধ্যে 6টা, আমি তোমার অফিসের সামনে তোমার অপেক্ষা করব। ফোনটা কেটে দেয় ঋষভ। আজ সে তার পাশে তার মা বাবার একমাত্র শ্রীনিকাকেই চায়। সে চায় না এত বড় খবরটা সে শ্রীনিকাকে ফোনে বলুক। সন্ধে 6টা। আজকের পরিবেশটা যেন ঋষভের আনন্দের সাথে তালে তাল মিলিয়েছে। সন্ধে 6টা বেজে গেছে, তবে এখনো সূর্যাস্ত হয়নি। সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে সিঁদুরে মেঘের ভেলা। বড় বড় বিল্ডিংগুলো জ্বলছে চকচকে হলুদ সাদা আলো। সারা রাস্তা জুড়ে ছড়িয়ে রয়েছে অবিন্যস্ত বাগান বিলাস, কৃষ্ণচূড়া ও রাধাচূড়া। এমতাবস্থায় ঋষভ দেখে শ্রীনিকা একটা হলুদ সালভার পরে অফিসের কালো সিঁড়ি ধরে ঠিক তার দিকেই আসছে। আচ্ছা, আজকে শ্রীনিকাকে একটু বেশি ভালো লাগছে। কাজল পরা টানা টানা দুটো চোখ, বড় খোলা চুল, ঠিক তার মায়ের মতো। পাতলা দুটি ঠোঁটের কোণে মিষ্টি প্রশান্তির একটা হাসি। তবে তার বাহ্যিক সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে তার কপালের ওই ছোট্ট কালো টিপ। শ্রীনিকাকে দেখতে দেখতে ঋষভ এতটাই মুশকুল ছিল যে সে টেরই পায়নি কখন শ্রীনিকা তার সামনে এসেই দাঁড়িয়েছে। কি ব্যাপার শ্রীমান রায়চৌধুরী, এত জরুরি তলব? বিয়ে টিয়ে করছো নাকি? না সেরকম নয়, তবে বিয়ে থা করবো ভাবছি। শ্রীনিকার মুখটা একটু গম্ভীর হয়ে যায়। সে মুখ কোঁচ করে বলে, ও মানে দেখাশোনা চলছে বোধহয়। চলার কিছু নেই, সব কিছু ঠিক আছে, শুধু পাত্রী রাজি হয়ে গেলেই হবে। এটা বলার জন্য এত তাড়া দিলে? শুধু এটা নয়, আর একটা কথা বলার আছে। তাহলে বলো, নাকি পাঁচই রেখে দিনক্ষণ ঠিক করে বলবে? আগের সপ্তাহে যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলাম সেখানে সিলেকশন হয়ে গেছে আমার। আজ অ্যাপয়েন্টমেন্ট লেটার মেল করেছে। নিমেষে শ্রীনিকার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। আনন্দে এসে জড়িয়ে ধরে ঋষভকে। তাদের মধ্যে যেন কোনো বাধাই নেই। সত্যি আমি সত্যিই জানতাম তুমি পারবে। আই এম সো হ্যাপি ফর ইউ। শ্রী, তুমি যে আমাকে জড়িয়ে ধরলে, আমার উঠবি যদি বিষয়টা মেনে না নেয়। ও আই এম সরি। মেয়েটিকে? মেয়েটিকে তুমি চেনো খুব ভালো মতো। আমি চিনি মানে কে মেয়েটি? মনে হচ্ছে আমার বলা প্রথম দিনের অভিশাপটা কাজ করেছে।
কি বলছো এসব? চাকরি পাওয়ার আনন্দে পাগল হয়ে গেলে নাকি? না না, আমি পাগল হইনি, তবে তুমি চেনো। ধুর, নাটক মঞ্চস্থ করছো নাকি? আর আমি এটা এত কেন ভাবছি তোমার কার সাথে বিয়ে হবে? যার সাথে হবে হবে, তাতে আমারই বা কি? বলছি 16ই অগ্রহায়ণ বিয়ের তারিখ ঠিক হয়েছে, তোমার কোনো অসুবিধা নেই তো? আমার অসুবিধার সাথে তোমার কি? আরে তোমারই তো সব কিছু। বরকনের মত ছাড়া তো আর বিয়ের তারিখ ঠিক হয় না। যাও, তোমার কোনেকে গিয়ে জিজ্ঞাসা করো তাহলে। আমাকে বিরক্ত আমি এই এক মিনিট, কে কোনে? হ্যাঁ, যারা আমাদের গপ্প শুনছে তারা বুঝতে পেরে গেল, আর তুমি এখনো বুঝতে পারছো না? তুমি কি আমার কথা বলছো? না, আলিয়া ভাটের কথা বলছি। হ্যাঁ, সে আমি আলিয়া ভাট হতেই পারি, কিন্তু তুমি রণবীর কাপুর নও। শ্রীনিকার সামনে হাঁটু মুড়ে বসে ঋষভ। পাত্রপাত্রী দুজন দুজনকে রিজেক্ট করার পর তারা যে ভালোবাসার বাঁধনে বাঁধবে তা কিন্তু সচরাচর হয় না। তবে মা বলেছিল আমাদের জীবনে ম্যাজিক শুধুমাত্র দুজন করতে পারে, এক মা আর এক লাইফ পার্টনার। প্রথমে আমি মানিনি, তবে তোমার সাথে সময় কাটানোর পর আমি মনে প্রাণে মায়ের কথা বিশ্বাস করি। আমি তোমাকে আমার প্রেমিকা হিসেবে চাই না, আমি তোমাকে আমার প্রিয় বন্ধু হিসেবে চাই, এখন যেমন আছো। তোমার জন্য আমি এই নতুন ঋষভকে খুঁজে পেয়েছি। তোমার ঋণ বেড়ে গেছে অনেকটাই, ধীরে ধীরে শোধ দিতে হবে তো। সেই শোধ দেওয়ার ব্যবস্থাটা তোমার হাতে রয়েছে। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম মনে হয়েছিল তোমার থেকে খারাপ মানুষ এই পৃথিবীতে আর একটাও নেই। তারপর তোমাকে ধীরে ধীরে চিনতে শুরু করি। বুঝলাম তুমি একটা না পড়া অধ্যায়, যার ব্যাপারে কেউই বিশেষ জানে না। তবে যারা তোমাকে এতটা কাছ থেকে দেখেছে তারা তোমাকে ভালো না বেসেও থাকতে পারবে না। কিন্তু একটা সমস্যা তো রয়ে গেল, বাড়িতে কি বলবো? যাকে রিজেক্ট করেছি তাকেই আবার বিয়ে করতে চাই। বিষয়টা কিন্তু বেশ মজার। তবে বিয়ে ক্যান্সেল হয়নি, পোস্টপন্ড হয়েছে, কারণ আমাদের পরিবারের আমাদের প্রতি বিশ্বাস ছিল। যাই হোক, আমারও এবার ধার শোধ করতে হবে। বড় বেশি ঋণের বোঝা হয়ে গেছিল আমার মাথায়। তো কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছ শুনি? 50%। অর্ধাঙ্গিনী বলে কথা। ষোলোই অগ্রহায়ণ। আজ ঋষভ রায়চৌধুরী ও শ্রীনিকা গাঙ্গুলির শুভ পরিণয়। ঝগড়া দিয়ে সম্পর্ক শুরু হলেও তার শেষটা যদি এত সুন্দর হয় তাহলে কিন্তু সব সয়ে নেওয়া যায়। আপনারা কি বলেন? ঋষভ আর শ্রীনিকা তো নিমের তিক্ততা পেরিয়ে মিষ্টির সন্ধান পেয়ে গেছে। তাহলে এবার আর কি? এবারের মতো আমরাও চললাম আমাদের গপ্পের ঝুলি নিয়ে। ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার কোনো রাই অমিত বা ঋষভ শ্রীনিকাকে নিয়ে। বিবাহ অভিযান।